সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করতে চলেছি একাদশ শ্রেণীর 3 নম্বর মডেল সেট সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের। চলো প্রথম প্রশ্ন দিকে যাওয়া যাক কথা না বাড়িয়ে। প্রথম প্রশ্নে বলা হয়েছে এনে যদি অ্যাভোগাড্রো সংখ্যার মান হয় তবে 1 গ্রাম তুল্যাঙ্ক অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত রয়েছে বেটা। আচ্ছা, দেখি আমার 1 গ্রাম তুল্যাঙ্ক অক্সিজেন বলতে কি বোঝায় এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা, তাহলে আমরা আগে তার তুল্যাঙ্ক ভরটা বের করে নিই, গ্রাম তুল্যাঙ্ক ভরটা বের করে নিই, বুঝতে পারলা? তো অক্সিজেনের যদি আমরা পারমাণবিক ভর দেখি, পারমাণবিক এবার ব্যাপারটা হলো পরমাণু বলেছে না, আমরা জানি আণবিক ভর ডিভাইডেড বাই এইচ প্লাস ওইচ মাইনাস সংযোজ্যতা, বাট এখানে পরমাণু দেওয়া আছে, তো সেক্ষেত্রে পারমাণবিক ভর কি হবে? পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক ভর। ভর আমি নিচে লিখলাম কেন, হায় হায় হায়। পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজ্যতা, তো পারমাণবিক ভর কত বেটা এর? কার? তোমাদের অক্সিজেনের, তাই না? আচ্ছা, পারমাণবিক ভর হলো তোমার 16 হয়, যোজ্যতা 2, তাহলে আসলো 8, কারণ অক্সিজেনের যোজ্যতা কত হয়? অক্সিজেনের 2 যোজ্যতা হয়। এবার কত আসলো? 8 আসলো, হ্যাঁ কি না? তার মানে আমরা কি বুঝতে পারলাম যে 16 গ্রাম, কত গ্রাম? 16 গ্রামে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এনি, যেটা তোমাকে বলে দিয়েছে, হ্যাঁ কি না? তো 1 গ্রামে কত? এনি ডিভাইডেড বাই 16, তাহলে আমাদের 8 গ্রামে কত, তাই না? ওটাই তো বের করতে বলেছে, এন এ ডিভাইডেড বাই 16, অর্থাৎ এন এ বাই 2। এমনিতেও বলা যেত, কিন্তু তাও আর কি তোমাদের জন্য বের করে দিলাম, তাই না? চলো পরের প্রশ্ন দিকে যাওয়া যাক। বলছে অ্যাসিডিক অ্যাসিডের আণবিক সংকেত দেওয়া আছে, বাহ খুব দারুণ। এবার বলছে এর একটি স্থূল সংকেতে উপস্থিত পরমাণুর সংখ্যা কি হবে। দেখো, অ্যাসিডিক অ্যাসিড আছে এরকম, বাট আমরা যদি এইভাবে এটাকে লিখি কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিপ্রেক্ষিতে, তাহলে সেই জিনিসটার সংকেত হবে C2H4O2। দেখো, দেখো না, মানে কার্বন আছে দুটো, তার জন্য এইভাবে লিখলাম, হাইড্রোজেন চারটে তার জন্য এইভাবে, এবং অক্সিজেন দুটো এইভাবে লিখলাম, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার এই ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যদি আমি অনুপাত বের করি, কার্বন কত আছে 2, হাইড্রোজেন রয়েছে তোমার 4, তোমার আবার এটা রয়েছে, তাহলে আসলো কত? 1:1:2। 8 কেন লিখে দিয়েছি বেটা? 4, তাহলে কত আসলো? 1:2:1:2:1, হ্যাঁ কি না? এবার তাহলে এর স্থূল সংকেতটা কেমন দাঁড়ালো বলো তো? এর পরিপ্রেক্ষিতে এর স্থূল সংকেতটা কত দাঁড়ালো? এর স্থূল সংকেতটা দাঁড়ালো আমাদের C1H2O1। আচ্ছা, ওয়ানটা আমরা না লিখলেও চলবে, বাট লিখে দিয়েছি যখন লিখে দিয়েছি। তাহলে এর যে স্থূল সংকেতে কার্বনের পরিমাণ আছে একটা, হাইড্রোজেনের পরিমাণে দুটো, আর অক্সিজেনের পরিমাণ একটা, তাহলে মোট কয়টা দাঁড়ালো বেটা? 4। তাহলে মোট কয়টা পরমাণু আছে? 4টি পরমাণু আছে। কয়টি পরমাণু? 4টি পরমাণু। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। 2 নম্বর পেজ, 3 নম্বর প্রশ্ন। বলেছে 100 ml ইউরিয়ার জলীয় দ্রবণে উপস্থিত ইউরিয়ার অণুর সংখ্যা 6.0 10⁻20 হলে উক্ত দ্রবণের গাঢ়ত্ব কত? এটা তো একবারই বেরিয়ে 1/100, কত আসবে? 0.01, একই না? হ্যাঁ দাদা, এটা কিভাবে করলা? আচ্ছা, ওই বাদ নেই, পড়ে দিচ্ছি। দেখো, বিষয়টা হলো ইউরিয়ার অণু সংখ্যা দিয়েছে, তারপর আবার এমএল দিয়েছে, গাঢ়ত্ব নির্ণয় করতে বলেছে, তাই না? এবার তুমি গাঢ়ত্ব নির্ণয় করার বহুত পদ্ধতি রয়েছে, বাট এখানে তোমার যেহেতু মোলালিটি দেওয়া আছে, তার মানে মোলালিটির মাধ্যমে আমাদের বের করতে হয়। তাহলে মোলালিটি হলো W2 × 10⁻³ ডিভাইডেড বাই M2 × V, তাই না বেটা? যেখানে 2 বলতে আমি সবসময় বুঝিয়েছি দ্রাব্য। দেখো, 2 বলতে দ্রাব্য, আর ডাব্লিউ মানে ভর, আর ভি মানে হলো গোটা দ্রবণের আয়তন, গোটা দ্রবণের আয়তন, ঠিক আছে? গোটা দ্রবণের কি বেটা? আয়তন। এবার বিষয়টা তোমাকে মনে রাখতে লাগবে, সব খেলা হয় এমএল এ। 1000 ml দ্রাবকে যত মোল সংখ্যা দ্রবীভূত থাকে তাহাকে বলা হয় সেই দ্রবণের মোলারিটি। তো ব্যাপারটা হলো আমরা মেনলি হলো এমএল এ নিই। তাহলে এখানে যদি W2 কত হচ্ছে সেটা আমাকে যদি বের করতে হয়, প্রদত্ত ভর, এবার প্রদত্ত ভরের জায়গায় এখানে অণু সংখ্যা দেওয়া আছে, আর আমরা জানি W2/M2 কে আমরা কি লিখতে পারি? মূল সংখ্যা। কি? মূল সংখ্যা। আবার মূল সংখ্যা বের করার পদ্ধতি রয়েছে, প্রদত্ত ভর বা আণবিক ভর বের করা যায়, হ্যাঁ কিনা বেটা? তারপর তুমি প্রদত্ত অণু সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়েও তুমি মূল সংখ্যা বের করতে পারো। তারপর প্রদত্ত আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার দিয়েও বের করতে পারো মূল সংখ্যা। যেহেতু এখানে অণু সংখ্যা দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমাদের অণু সংখ্যার ভরটা হবে 0.6.02 × 10⁻20 এন্টো উপরে 3 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা কত হবে? 6.02 × 10⁻23 ইন্টু ভি মানে আয়তন। 100 হচ্ছে, 100 নিব না, কারণ 100 কে ও এমএলই তো আছে।
এমএলই তো আছে, 100ই নিব। এবার এখানে যদি আমি এই গোটাটা কেটে দিই, তাহলে দেখতে পাচ্ছ এখানে 10 টু দি পাওয়ার 20 আছে, 10 টু দি পাওয়ার 3 আছে, তাহলে আসলে 10 টু দি পাওয়ার 3। এই 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 কাটা, তাহলে পড়ে থাকলো 1/100, যেটা প্রথমের দিকে করেছিলাম, উত্তর আসলো 0.01 মোলারিটি বেটা। চলো নেক্সট, বহুত বেশি হয়ে যাচ্ছে। বলছে প্রদত্ত লেখচিত্রটে সাই স্কোয়ারের বনাম আর অঙ্কিত রয়েছে। আচ্ছা, লেখচিত্রই তো নাই, টাইপিং করতে পড়েনি দাদা। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, গ্রাফটা হয়তো সম্ভবত এরকম আছে। সাই স্কোয়ার তো এটা 2s এরই গ্রাফ হবে। হ্যাঁ, তো এটা সাই স্কোয়ার রয়েছে, আর এদিকে রয়েছে আর, তো গ্রাফটা সম্ভবত এরকম রয়েছে, মানে নিচের দিকে একদম একটা টাচ হয়ে তারপর উপরের দিকে একটা এরকম করে লেয়ার চলে গেছে, তাই কি না? হ্যাঁ, তাহলে এই বিষয়ে আমাকে কি করতে হবে? কক্ষক চিহ্নিতকরণ করতে হবে, তাই না? তাই কি না? তুমি তোমার লাইফ পার্টনার চুজ করতে পারো না, এখানে কক্ষক চুজ করতে হচ্ছে, হায় হায় কপাল। আচ্ছা, লেখচিত্রের দিকে কি বোঝা যাচ্ছে? যে আর ইজ ইকুয়াল টু শূন্যতে, তাই না? অর্থাৎ যেখানে আর কি বলবো আমরা নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, ইলেকট্রন পাওয়ার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, সম্ভাবনা ইলেকট্রন মানে ইলেকট্রনের ঘনত্ব পাওয়ার সম্ভাবনা কি? সর্বোচ্চ। এখানে আমরা জানি এটা, অবশ্য জানি না কিছুই, কিন্তু জানতে হবে, সেটাও এটা একটা বিষয়। হ্যাঁ, এবার একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস লক্ষ্য করতে চাও, কি কি লক্ষ্য করবা? টিউশনে তো তুমি তোমার ক্লাসকে লক্ষ্য করা ছাড়া আর কি পড়ায় লক্ষ্য করো না, এখানে তো অন্তত লক্ষ্য করো। সেই জিনিসটা কি বলতো? লেখচিত্র কিন্তু মূল অক্ষ বা শূন্য রেখে একবার কিন্তু স্পর্শ করেছে, দেখতে পেচ্ছ ওটা? হ্যাঁ, পাচ্ছি তো, এই যে দেখো। ও, সেই কিন্তু, হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে মূল বিন্দুতে স্পর্শ করেছে। এবার মূল বিন্দুতে যদি স্পর্শ করে, তার মানে কি বুঝতে পারতেছো? এটা একটা রিডিয়াল নোড, এটা একটা রিডিয়াল নোড। কি? রিডিয়াল নোড পাওয়া গেছে, কটা পাওয়া গেছে? এটা। আচ্ছা, রিডিয়াল নোড বের করার সূত্র কি জানো? n - l -1, n - l -1। এবার বিষয়টা হলো, যেহেতু r=0 তে আর কি নিউক্লিয়াস বিন্দু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা খুবই সর্বোচ্চ, এই গ্রাফটা তুমি অন্তত বলতেই পারো, কি বলো, এই গ্রাফটা মেনলি আর কি এস উপকক্ষকেই বা এস অরবিটালকেই চিহ্নিতকরণ করতেছে, হ্যাঁ কি না? এবার আমরা জানি যে এল এল এল, ঠিক না? এল, এল বলতে কি বোঝায়? এল হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি এল এর মান যদি শূন্য হয়, তাহলে এস, আমরা অরবিটালকে বুঝি, এল এর মান যদি 1 হয় দেন পি। অর্থাৎ এখানে এন মাইনাস এল এর জায়গায় কত বসবে বেটা? 0 - 1, তাহলে এন মাইনাস কত হলো? 1। আর এখানে রেডিয়াল নোট কটা পাওয়া গিয়েছে? এটা। তাহলে রিয়েল নোটের জায়গায় কত বসাবো? 1। এবার এন এর মান যদি বের করতে যাই, -1টা এদিকে চলে গেলে হবে 2, তাহলে উত্তর হবে 2s, তাই কি না? আচ্ছা, বেশি বাড়াবাড়ি করে দিচ্ছি, খারাপ ভেবো না ভাই, মাথায় এমনি টেনশন। আচ্ছা, 2s উত্তর হলো, ঠিক আছে? আর নেই কি কোশ্চেন? হ্যাঁ নেই। চলো পরের পেজে যাই, 3 নম্বর পেজ। আচ্ছা আচ্ছা, ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তার শূন্য হয়, তাহলে ভরবেগের অনিশ্চয়তা কত হবে, তাই না? যতটা আর কি তোমার ক্রাশকে পাওয়ার যেমন অনিশ্চয়তা, আনসার্টেনিটি, ওকে। আচ্ছা, চলো, এবার একটি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা শূন্য, বাট তার আগে আমরা বিজ্ঞানী হাইজেনবার্গের ইকুয়েশনটা দেখিনি। তিনি কি বলেছিলেন? যে একই সাথে আমরা কোনো ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নিখুঁতভাবে পরিমাপ করতে পারিব না। তার জন্য ইকুয়েশন আমাদের কি দিয়েছিল? ইকুয়েশন দেওয়া হয়েছিল যে ডেল এক্স ইন্টু ডেল পি, যেটা আর কি ভরবেগ এম ইন্টু ভি, h/4 পাই বেশি হবে। এবার আমাদের ভরবেগের অনিশ্চয়তা বের করতে হবে, তো ডেল পি রেখে দিলাম। এবার ডেল এক্স কে আমি এইদিকে নিয়ে চলে গেলাম। এবার কথাটা হলো, ডেল এক্স এর মান তো 0 বলে দিয়েছে। আরে বেটা, এটা তো 0 যদি বলে দেয়, তার নিচে 0, এমনি তো তোমার ব্রেন 0, তাহলে হয়ে গেল অসীম, তাই না? তাহলে উত্তর কি হয়ে গেল? অসীম। 0 আছে না, তাই ক্যালকুলেট করলে তো গোটাটাই 0 আসবে। এবার জানো তো এইচ বলতে প্লাঙ্কের কনস্ট্যান্ট বোঝায়, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -23 বা 24 বা 7 কিছু একটা সামথিং ছিল। তাহলে এটা কি আসবে উত্তর? অসীম আসবে, অসীম। নেক্সট, হাইড্রোজেন পরমাণু 2s কক্ষকের শক্তি লিথিয়ামের 2s কক্ষকের শক্তির তুলনায় বেশি, আর পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে কক্ষকের উপকক্ষের শক্তি হ্রাস পায়, তাই কি না? আচ্ছা ঠিক আছে, আমরা আগে কম্পেয়ার করি, এখানে হাইড্রোজেন আছে, এখানে লিথিয়াম আছে, ঠিক আছে? এখানে হাইড্রোজেনের আমাদের পরমাণু ক্রমাঙ্ক 1, আর লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হয় তোমাদের কত? 3। হ্যাঁ, এবার আমরা জানি যদি পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায়, অর্থাৎ জেড, পরমাণু ক্রমাঙ্ক যত বৃদ্ধি পাবে, নিউক্লিয়াসের ধনাত্মক আধান কি হবে? তত বৃদ্ধি পাবে। লিখতে পারি যে নিউক্লিয়াসের ধনাত্মক আধান, নিউক্লিয়াসের ধনাত্মক আধান
কি হবে, ধনাত্মক আধান কি হবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাইরের কক্ষের ইলেকট্রনের উপর বেশি পাবে, অর্থাৎ আকর্ষণ ক্ষমতা, আকর্ষণ বল কি হবে, বৃদ্ধি পাবে। আর আকর্ষণ বল যদি বৃদ্ধি পায় বা ইলেকট্রন, এক কথায় কক্ষকের ইলেকট্রনকে, কি কক্ষকের ইলেকট্রনকে, কার, কক্ষকের ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখবে, তাই না, নিজের দিকে, নিজের দিকে কি টেনে ধরে রেখে দিবে একদম, তাই না। ওকে, এবার যদি টেনে ধরে রেখে দেয় তাহলে সেই কক্ষকের মানে সেই অরবিটালের কি কম হবে, যদি ইলেকট্রনকে ধরেই রেখে দেয় তাহলে সেই অরবিটালের স্থিতিশক্তি কি হয়ে যাবে, মানে ইলেকট্রনকে যেতে দিচ্ছে না, নরম চরম করিতে দিচ্ছে না, একদম স্থিতিশক্তি কি হচ্ছে, স্থিতিশক্তি কি হচ্ছে, বেশি আরো নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না। আর কি হবে, আরো নেগেটিভ হয়ে পড়ে। আর যদি নেগেটিভ হয়ে পড়ে স্থিতিশক্তি তাহলে কি হবে, অর্থাৎ আমরা বলতে পারি শক্তি হ্রাস পাচ্ছে, কি হচ্ছে, শক্তি হ্রাস পায়, বুঝতে পারলে, শক্তি, শক্তি হ্রাস পায়, শক্তি হ্রাস পায়। তাহলে, তাহলে এক কথায় আমরা বলতেই পারি যে লিথিয়ামের যেহেতু জেড সংখ্যা বেশি তাহলে ইলেকট্রনটাকে বেশি ধরে রাখছে, নরম চরম করিতে দিচ্ছে না, অর্থাৎ শক্তি হ্রাস পেয়ে যাচ্ছে। হ্যাঁ, 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 তার মানে হাইড্রোজেনের পরমাণু 2s কক্ষকের শক্তি লিথিয়ামের 2s কক্ষকের শক্তির থেকে তুলনায় বেশি, হ্যাঁ, কারণ ওর জেড কম, জেন্ডিয়া, আচ্ছা স্পাইডার, আচ্ছা ওকে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে একই উপকক্ষের শক্তিগুলি ক্রমশ হ্রাস পায়, হ্যাঁ ভাই ঠিক, একদম, হ্যাঁ একদম ঠিক, 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 ঠিক। তাহলে আমরা বলতেই পারি যে এ আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, হ্যাঁ, তাই তো বলা যেতে পারে। নেক্সট, 4 নাম্বার পেজ, 4 নাম্বার পেজে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, নিম্নোক্ত কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়, তাই না, কোয়ান্টাম সেট জানো তো, এন এল এম এস, তাই না, যেখানে এন এর মান কি হয়, হ্যান হয়, এটা জানি এক কথায়, তাই না। এবার তার আগে একটু বলে দিই, এই যে আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা এটা বের করার জন্য সূত্র তো অনেক রয়েছে, তাও আর কি থিওরি আগে তোমাদের সাথে ই করি। গৌণ কোয়ান্টাম নাম্বার আছে, অর্থাৎ, তাই না, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার এর মান সর্বদা কি, এর মান লিখে দিই, এর মান সর্বদা, সেকেন্ডারি কোয়ান্টাম এর যে মানটা আছে সর্বদা কি হবে বলতো, সর্বদা যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম নাম্বার তথা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার অর্থাৎ এল, মুখ্য কোয়ান্টাম নাম্বার সংখ্যা এন, তাই না, এর থেকে কি হবে, এর থেকে কি হবে, এর থেকে কি হবে, কম হবে, কম হতে হবে, কম হতে হবে, বুঝতে পারলা, মেরে আগে ঝুঁককে रहना पड़ेगा, এরকম একটা ব্যাপার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে কম হতে হবে, কারণ আমরা জানি মুখ্য কোয়ান্টাম সংখ্যা ধরো এন, এল এর মান কিন্তু এন এর উপরে নির্ভর করে, কারণ 0 থেকে n-1, দেখতেই পাচ্ছ n-1 মানে n থেকে কম হবে, কার মান, কার মান, কার মান n থেকে কম, এল এর মান, অর্থাৎ এল এর থেকে কম হবেই হবে, এল এর থেকে কম হবেই হবে, বুঝতে পারতেছি কি বুঝতে পারতেছো না, তাই কি না, বুঝলা কি বুঝলা না, অর্থাৎ এল এর মান কখনোই, এল এর মান কখনোই এন এর মানের কি হতে পারবে না, সমান বা বেশি হতে, হতে পারবে না, সমান বা বেশি হতে পারবে না, হ্যাঁ কি না, দুটো ফ্যাক্টর জিনিস। আমি অনেকভাবে করাতে পারবো এটা, তোমরা অনেকভাবে করতে পারবে, থিওরি যদি জানা থাকে এটাই করতে হবে, তার কোনো মিনিং নেই, তাই না। অর্থাৎ আমি বলতেই পারি যে এন এর মানটা সবসময় এল এর মান থেকে বেশি হবে, হ্যাঁ কি না। তাহলে এখানে তুমি কোন অপশনটা তোমার মনে হচ্ছে, এখানে তোমার কোন অপশনটা ঠিকঠাক বলে মনে হচ্ছে, ঠিক আছে, অসম্ভব বলে, আচ্ছা সম্ভব নয়, ওকে, অর্থাৎ এন এর মান 4, 2, মেরে আগে ঝুঁককে রানা পারেগা, হ্যাঁ ঝুঁকে গেছে, কমে গেছে, তাই না, আচ্ছা, আচ্ছা, তাহলে এন এর মান 3, এল এর মান, আরে বেটা, তো এখানেই ভুলে গেল না, তার মানে বি নাম্বার অপশনটাই সম্ভব নয়, হ্যাঁ কি না। চলো নেক্সট, কোন পরমাণু এন তম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা আমরা কোন সূত্রের মাধ্যমে এটা বের করবো, আচ্ছা দেখো, এন তম কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে তা বের করার আগে তোমাদের আর কি জানিয়ে দিই, এন তম কক্ষে মোট কয়টা কক্ষ হতে পারে, তাহলে মোট কয়টি কক্ষ হতে পারে, মোট কয়টি কক্ষ হতে পারে, ঠিক আছে, তার নির্ণয় করার যে সূত্রটা আছে সেটা হলো এন স্কোয়ার, ঠিক আছে। আর এই মোট তোমার এই আহ, কক্ষকে মানে কতগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা সূত্র হলো 2n², যেটাকে আমরা বলি বোর বাড়ি স্কিম, কি বলি, বোর বাড়ি স্কিম,
কি বলি, বোরবার স্কিম বলি, হ্যাঁ কি না? 2n² সূত্রের মাধ্যমে আমরা n তম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে তা নির্ধারণ করতে পারি, বুঝতে পারলা? n তম কক্ষপথে, বুঝলা কি বুঝলে না? একই না? হ্যাঁ, চলো। আর এক একটা কক্ষপথে দুটো করে ইলেকট্রন থাকে, তো সেই হিসেবে যদি এখানে 2 দিয়ে গুণ করে তাও বের হয়ে যায়। যাই হোক, জানো তোমরা, এটা জেনে আমি জেনে গেলাম যে জানো, জানা। আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট। কিছু স্তম্ভ দেওয়া আছে, ঠিক আছে? স্তম্ভটা আর কি আঁকানো এখানে সম্ভব হয়নি, কারণ এগুলো এগুলো দেখো, প্রথমটাতে এটা তো এরকম করে যাচ্ছিল, দেখো এরকম করে স্ল্যাশ এক্স কেমন ভাবে আসছিল, তাও আর কি এডিট করে এরকম ভাবে আনা হলো। আচ্ছা, তারপর দেখো বলেছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, মানে ভরবেগ রয়েছে, এটা কার সূত্র? আর ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, ভরবেগ, এটা আমাদের ডি বগলি সূত্র, বিজ্ঞানী ডি বগলি দিয়েছিলেন, তাই না? ডি বগলি দিয়েছিলেন, কে দিয়েছিলেন? বিজ্ঞানী ডি বগলি। ঠিক আছে, তারপর নেক্সট। আচ্ছা, লিমেন সারি। আচ্ছা, লিমেন সারি কিসের জন্য প্রযোজ্য জানো? লিমেন সারি মানে এটা তো এক ধরনের অঞ্চল, তাই না? লিমেন তো অতিবেগুনি। লিমেন হলো অতিবেগুনি এক ধরনের অঞ্চল, অতিবেগুনি রয়েছে, তার মানে কি হবে? আল্ট্রাভায়োলেট রে, ইউভি বিকিরণ, অর্থাৎ দুইয়ের সাথে একের সম্পর্ক, তাহলে আর এটা তো একটু আগে করলাম, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আর বিপরীত ঘূর্ণন রয়েছে হলো গুন্ডের সূত্রে। আরে তো ইজি, ইজি পিজি, তাই না? ইজি পিজ্জা টাইপের কোশ্চেন, অত সময় লাগবে না তোমাদের এটা। নেক্সট। হ্যাঁ, ভালো ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। বলেছে এখানে বিজরণ ক্ষমতার সঠিক ক্রম দিতে বলেছে, ঠিক না? এবার বিষয়টা হলো, বিজরণ ক্ষমতা সম্পর্কে আমরা জানি যে বিজরণ বলতে কি বোঝায়, যে যে যত আর কি তার কেন্দ্রীয় পরমাণু থেকে হাইড্রোজেনকে বের করে দিবে, ঠিক না? তো এটা হলো তার বিজরণ ক্ষমতা, বুঝতে পারলা? তো বিষয়টাকে যদি আমি আরো ভালোভাবে একদম ফোকাস করে একদম বোঝাই, তাহলে জিনিসটা কেমন ভাবে হবে, দেখো। দেখো, আমরা যদি গ্রুপ ওয়াইজ দেখি, কারণ এখানে গ্রুপ ওয়াইজ দেওয়া আছে, এগুলো হলো তোমার না 15 নম্বর গ্রুপের হাইড্রাইট দেওয়া আছে, ঠিক আছে? এই 15 নম্বর গ্রুপে হাইড্রাইট দেওয়া আছে, অর্থাৎ আমি মেটাল আবার এ, ধরো এম দিয়ে আমি, এম দিয়ে ধরো, এম মেটাল তো সবগুলো নাই এখানে, তাও আর কি এম দিয়ে আর কি তোমাদের বোঝানোর জন্য ধরে বলতেছি, এম আর এইচ এর মধ্যে, ঠিক আছে? যত গ্রুপ বরাবর নিচের দিকে যাব, যত গ্রুপ বরাবর নিচের দিকে যাব, এম আর এইচ, এদের কি হবে, এদের যে দৈর্ঘ্যটা, বন্ধন দৈর্ঘ্য এক কথায় কি হবে, আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে, হ্যাঁ কি না? অর্থাৎ বন্ড লেন্থটা কি হবে, বৃদ্ধি হবে। কি হবে? বৃদ্ধি হবে। বন্ড লেন্থ কি হবে, আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে, ভালো কথা। বন্ড লেন্থ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে এদের বন্ডটাকে ভাঙতে আমাদের কম এনার্জি দিতে হবে, অর্থাৎ বন্ধন বিভাজন শক্তি, অর্থাৎ বিড়ি, না 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 বিড়ি, মিনিপাত্র বা মলাই বিড়ি না, সরি, আবার কি সব শিখেছি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি, অর্থাৎ বন্ধন ভাঙার জন্য যে শক্তিটা, সেটা কি হতে হবে, কম হয়। হতে হবে না, কম হয়ে যাবে, কারণ বন্ধন দৈর্ঘ্য বেড়ে গেল না ভাই, নিচের দিকে যে মৌলগুলো রয়েছে তাদের সাথে হাইড্রোজেন অনেক দূরে চলে যাচ্ছে, তাই না? দূর দূরান্ত তীর্থের কাকের মধ্যে একদম দূরে চলে যাচ্ছে, তাহলে তাই সেই বন্ধনটাকে ভাঙতে আমাকে কম এনার্জি দিতে হবে, অর্থাৎ বন্ধন বিভাজন শক্তি কম হয়ে গেল, হ্যাঁ কি না? অর্থাৎ আমরা বলতে পারি যে নিচের দিকে যে যৌগটা রয়েছে, সেই যৌগটার আমরা বন্ধন বিভাজন শক্তি খুব কম, অর্থাৎ বন্ধন শক্তি যদি কমে যায়, তাহলে খুব সহজেই খুব সহজেই কি হবে, খুব সহজেই হাইড্রোজেন কি হবে, হাইড্রোজেন কি হয়ে যাবে, মুক্ত করতে পারবে। পারবে কি পারবে না? হ্যাঁ, মুক্ত করতে পারবে তো। যত দৈর্ঘ্যটা বৃদ্ধি হবে, বন্ধন বিভাজন শক্তি কম লাগবে না? একটা জিনিস ধরো, এখানে এরকম ভাবে আছে, আর একটা ধরো এরকম ভাবে আছে, তাই না? এর বন্ধন দৈর্ঘ্য বেশি, তাহলে আমাকে ভাঙতে কম এনে দিতে হবে, আর এইগুলো ফুট করে বেরিয়ে যাবে, আর এখানে তো প্যাকড অবস্থায় আছে, তাই না? একে ভাঙতে আমাকে বেশি এনে দিতে হবে। এও বের করবে, কিন্তু তুলনামূলকভাবে এর কম বের করবে, এর তাড়াতাড়ি বের করবে। অর্থাৎ নিচের দিকে যে যৌগটা আছে, সে আর কি বন্ধন দৈর্ঘ্য বেশি, বন্ধন বিভাজন শক্তি কম, হাইড্রোজেন তাড়াতাড়ি বের হবে। তাহলে উত্তরটা হবে নানা, পাটেকার, অ্যাশোরিয়া, সব, বিন্দাস, অর্থাৎ বিন্দাস, বিসমাথ, অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস, নাইট্রোজেন, এরকম কোনো অপশন আছে? হ্যাঁ, আমি বি নাম্বার অপশন দেখতে পাচ্ছি। চলো নেক্সট। আর নাই মনে হয়, হ্যাঁ। 6 নম্বর পেজ, 6 নম্বর পেজের দিকে যাওয়া যাক। সন্ধিগত মৌলের ইলেকট্রন বিন্যাস। সন্ধিগত মৌল, জানো তো সন্ধিগত মৌল জিনিসটা কি? মেনলি আমরা ডি ব্লকদেরকেই সন্ধিগত মৌল, কিন্তু সব ডি ব্লকের মধ্যে থাকা প্রত্যেকটি মৌল সন্ধিগত মৌল নয় কিন্তু, হ্যাঁ, কেন, একই না? আচ্ছা, চলো, এটা নিয়ে আমরা আলোচনা করবো বা আলোচনাও করেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সন্ধিগত মৌলটা কি? দেখো, সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হয় n-1 d⁻1 আর হয় ns 1 to 2। কারণ আমরা সন্ধিগত মৌল বলতে বুঝি যে যাদের মধ্যে ডি অরবিটাল রয়েছে। ডি অরবিটাল থাকলেই যে সন্ধিগত মৌল হবে তাও কিন্তু না বিষয়টা, হ্যাঁ।
বুঝতে পারলে? তাও কিন্তু বিষয়টা না। হ্যাঁ, বুঝতে পারলে? আমি যদি তুমি ধরো কপারের কথা বলি, কপারের ইলেকট্রন বিন্যাস হয় 3d10, 4s2 হয়, ঠিক আছে? এটা আমি বের করা শিখিয়েছি, টোটকাও জানো। এবার যদি কপার যদি জারিত অবস্থায় থাকে তাহলে তাও দেখো এদের অরবিটাল দেখো ফুললি ফিল আছে। এবার সন্নিগত মৌলের বৈশিষ্ট্য ছিল যে অরবিটাল ফুললি ফিল হওয়া যাবে না, আংশিকভাবে পূর্ণ থাকো ওকে, ফুললি ফিল হওয়া যাবে না, তার জন্য কপারকে আমরা সন্নিগত মৌলের মধ্যে নিই না, তাই না? কিন্তু তাও ডি অরবিটাল রয়েছে। তো বিষয়টা এটাই, কিন্তু ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এরকমই হবে, ডি অরবিটাল থাকবে এবং এনএস থাকবে 1 থেকে 2, 1 থেকে মাইনাস না এটা, হ্যাঁ 1 থেকে 10, মানে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা ইলেকট্রন থাকবে, 1 থেকে 2-এর মধ্যে যে কোনো একটা ইলেকট্রন থাকবে। নেক্সট, আচ্ছা শ্রেণী বরাবর হাইড্রোজেনের সাপেক্ষে, সরি, শ্রেণী বরাবর হাইড্রোজেনের সাপেক্ষে যোজ্যতা দেখানো যায় কোন লেখের দ্বারা? কোন লেখের দ্বারা আমরা আর কি এই জিনিসটা করব, কিন্তু কথাটা হলো লেখটাই তো নাই, গ্রাফটাই তো না, এখানে গ্রাফটাই তো মনে করা হয়নি, ঠিক না? আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝতে তো পারলাম না। ঠিক আছে, পরের প্রশ্ন দিকে যাই, গ্রাফই তো নেই। 7 নম্বর প্রশ্ন বলছে কোন ধর্মটি একক বিহীন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একক বিহীন, ঠিক আছে, একক নাই, কোনটা হতে পারে, কোনটা হতে পারে বলো তো, কোনটা হতে পারে? আমাদের কোন ধর্ম একক বিহীন বলেছে? উত্তরটা তুমি জানো যে একক তোমার কার আর কি একক নেই, তড়িৎ ঋণাত্মকতা, কিন্তু বিষয়টা তোমাদের জানাতে হবে, ঠিক না বেটা? দেখো আয়নন, বিভব, ইলেকট্রন সাথে ব্যাসার্ধ এগুলো তো একক রয়েছে। পরমাণুর ব্যাসার্ধের একক বহুতভাবে বের করতে পারি আমরা, পিকোমিটারে বের করতে পারি, অ্যাংস্ট্রমে বের করতে পারি, এই সমস্ত জিনিস। ইলেকট্রন আসক্তির যদি একক বের করি, ইলেকট্রন আসক্তি কি হয়, ইভি, ইলেকট্রোভোল্ট বা কিলো জুল পার মোলে বের হয়, তাই কি না? বুঝতে পারলে কি না? এই সমস্ত জিনিসের মাধ্যমে বের করি। ঠিক তেমনি আয়নন বিভব এও ইলেকট্রোভোল্ট বা কিলো জুল পার মোল এ বের করি, কারণ শক্তির তারতম্য রয়েছে, ঠিক আছে? কিন্তু তড়িৎ ঋণাত্মকতা, এখানে তড়িৎ ঋণাত্মক বলতে বোঝায় যে বন্ধনের ইলেকট্রন জোড়, বন্ধনের যে বন্ধন জোড় আছে, যে বেশি তড়িৎ ঋণাত্মক হবে সে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, এটা হলো তড়িৎ ঋণাত্মকতা। মানে এখানে বিষয় কোনো শক্তি বা কোনো রকম বিষয় কিছু নয়, অর্থাৎ ইলেকট্রন জোড়কে টানার যে ক্ষমতা, তাই কি না? ইলেকট্রন জোড় টানার যে একটা ক্ষমতা, ইলেকট্রন জোড়, তাই কি না, টানার ক্ষমতা, ইলেকট্রন জোড় টানার ক্ষমতা, ইলেকট্রন জোড় টানার টানার ক্ষমতা। তো এই বিষয়ে এর কোনো একক থাকবে না, এর কোনো একক নেই, ইলেকট্রন জোড় টানার টানার ক্ষমতা এককটা কম, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন দিকে যাওয়া যাক। এবার 14 নম্বর কোশ্চেনে কি বলেছে, অর্থমেটা প্যারা নাইট্রোক্লোরোবেনজিন, নাইট্রো নাইট্রোক্লোরোবেনজিন, হ্যাঁ, কোয়েশ্চেনটা একটু কেমন যেন হয়ে গেল না, কোয়েশ্চেন টাইপিংটা একটু মানে ভুল হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে, হ্যাঁ, এটাও আর কি কোয়েশ্চেন টাইপিং ভুল আছে। অর্থমেটা প্যারা নাইট্রোক্লোর, আচ্ছা যাই হোক, যদি ভুলও হয়ে থাকে তাও আমি করে দিচ্ছি। দেখো এটা আমাদের হলো বেঞ্জিন বেড়া, তাই কি না? এখানে আছে নাইট্রো গ্রুপ, আর অর্থ পজিশন একটা আছে, অর্থাৎ ক্লোরো। তারপর ধরো এটাকে আমরা মেটা পজিশনে এন্টার করালাম, ঠিক আছে? আমার মনে হয় সম্ভবত এরকম ভাবে কোশ্চেনটা দেওয়া আছে, যতটুকু আমার মনে ছিল এমন ভাবে কোশ্চেন দেওয়া আছে, এমন ভাবে কোশ্চেন ছিল না। তারপর আর তোমরা চিল্লাবে, তোমরা ব্যাচে চিল্লাবে এরকম কোশ্চেন ছিল না, তাহলে একটা কাজ করি, এটা আমি ব্যাচেই করিয়ে দিব, ঠিক আছে? কোশ্চেনটা যেমন এরকম হচ্ছে, তো ওটা আমি ব্যাচেই করিয়ে দিব, নি আমাকে বলো, এটা আমি রিপিট করিয়ে দিব। এরকম তাহলে দুটা কোশ্চেন হলো, একটা গ্রাফের, একটা কোশ্চেন হলো, আর একটা এরকম। আর যদি তোমাদের এই কোশ্চেনটা থাকে আমার কাছে, না আমি একজনের কাছে ছবি তুলে আর কি, পিডিএফটা করে তারপর আমি এগুলো লিখেছি। তো তোমাদের যদি থেকে থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাকে পাঠিও তো কোশ্চেন দুটো, ঠিক না? কোন কোশ্চেনটা রয়েছে আসলে, টেলিগ্রামে চ্যানেলটা মানে পাঠিও, আমি এটা দেখে নিব, ঠিক আছে? এরকম কেন হচ্ছে, আগে তো এরকম হয়নি। দেখো 8 নম্বর কোশ্চেন, সরি 15 নম্বর কোশ্চেনের দিকে যায়। তো 15 নম্বর কোশ্চেনে কি বলেছে, আবার একই জিনিস, স্তম্ভ দেওয়া আছে, প্রত্যেকটা স্তম্ভের আমাকে বের করতে হবে। দেখো SF4 এর যদি বের করি, SF4 এর কি হবে, তো জেড যদি বের করি, যেটাকে আমরা বলি স্টেরিক নাম্বার, স্টেরিক নাম্বার, মেনলি বন্ড পেয়ার আর লোন পেয়ারের যোগফলটাকে আমরা বলি স্টেরিক নাম্বার। আর এটা বের করার নিয়ম রয়েছে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস, মানে কেন্দ্রীয় পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন, এস আছে তাহলে 16 নম্বর গ্রুপ, তাহলে 6, আর এক যদি পরমাণু সংখ্যা 4, তাহলে হয়ে গেল তোমার 10, 10কে যদি দুটোই ডিভাইড করি তাহলে আসবে হলো তোমার 5, তাই কি না? জেড আসলো কত, 5, তাই কি না? জেড কত আসলো, 5। এবার এর যদি আমি হাইব্রিডাইজেশন করি তাহলে উত্তর আছে sp3d, কি হবে, sp3d, উত্তর হবে sp3d। তাহলে SF4 হবে sp3d, তাহলে একের সি কোথায় দেখতে পাচ্ছি, এই একবারেই হয়ে গেল, একবারেই হয়ে গেল। কিন্তু বাদ বাকিটা যে করতে হবে না তা না, বাদ বাকিটা করো তোমরা। ধরো আমি 4টা করে দিচ্ছি,
প্লাস আছে তার জন্য অকওয়ার্ড মনেই হতে পারে যে প্লাসের জন্য কি হয়। ধরো আবার একই জিনিস, হাফ, এটা হলো ফসফরাস তাই না, এটা হলো 15 নম্বর গ্রুপে আছে, আর 4 অ্যাড করলাম আর প্লাসের জন্য মাইনাস করতে হয়, তো সেক্ষেত্রে আসলে কত হয় 8, 8কে 2 ডিভাইড করলে কত হয় 4, তাহলে হয়ে গেল sp3, অর্থাৎ 4-এর জন্য ডি, 4-এর ডি, দেখো মিলেছে, তাই কি না? বাদ বাকিটা তোমরা করতে পারবে, এরকম কোনো সমস্যা নেই। চলো নেক্সট। কোন কক্ষকগুলির অভিলেপনে পাই বন্ধন গঠিত হয়? তাই কি না? আমরা জানি সিগমা বন্ধন কখন গঠিত হয়, হেড অন কলিশন, মুখোমুখি সংঘর্ষ, তাই না? হেড অন কলিশন, মুখোমুখি সংঘর্ষ। আর পাই বন্ধন কখন হয়, ঠিক আছে, মানে কি বলবো, হেড অন না, মানে একদম এরকম সাইড ওয়াইজ, একদম ল্যাটারাল, সাইড ওয়াইজে লেখা যায়, ল্যাটারাল লেখা যায়, সাইড ওয়াইজ লিখতেছি। সাইড ওয়াইজ যদি কলিশন হয়, কলিশন কেন বলতেছি বেটা, ফাড়াই দিবেন কি, ওভারল্যাপ, ওভারল্যাপ হবে, কি হবে, ওভারল্যাপ, কলিশন বাবা, যুদ্ধ লাগাবা নাকি? হ্যাঁ। তো পাই বন্ধন কেমন হয়, হেড অন কলিশন, হেড অন ওভারল্যাপ, আর সরি সিগমা বন্ধন কেমন হয়, হেড অন কলিশন, আর পাই বন্ধন হয় সাইড ওয়াইজ ওভারল্যাপের কারণে। হ্যাঁ, তো ব্যাপারটা হলো পিএক্স আর পিওয়াই মুখোমুখি সংঘর্ষ করতে পারে না। তো পাই বন্ধন গঠিত হচ্ছে কাদের জন্য বলো, এক কথায় পিএক্স আর আমাদের পিওয়াই, এরা মুখোমুখি সংঘর্ষ করতে পারে না, তাহলে এরা তো পারছে না, তাহলে এদের বাদ হয়ে গেল। তাহলে আমাদের আমাদের যদি পাই বন্ধন তৈরি হয়, তাহলে পাই বন্ধনের জন্য একটাই পড়ে থাকতে চাই আমাদের, সেটা কি, সেটা কি, সেটা হলো আমাদের পিএক্স ভার্সেস পিএক্স, তাই না? পিজেড তো হবে না, এসপি হচ্ছে না, এসএস হলো সিগমা বন্ধন করে দিচ্ছে, আর এসপি এখানে ওরকম ভাবে এরকম বলা নেই, তাহলে এস আর যদি পিএক্স ওরকম ভাবে হয়, তাও সিগমা বন্ধনই তৈরি হচ্ছে, তাহলে আমাদের একটাই অপশন পড়তে হলো পিএক্স আর পিএক্স এর, তাই না? পিজেড হবে না, পিজেড আর কি এই যে হেড অন কলিশন করতেছে, তাহলে সেক্ষেত্রেও এর আর কি সিগমা বন্ধন তৈরি করতে হচ্ছে, পিএক্স পিএক্সটাই হবে। ওকে, চলো নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। আচ্ছা, এসপি সংকরে তো কার্বন সংখ্যা, আচ্ছা, এরকম যদি কোনো বন্ড থাকে না, তাহলে তোমাদেরকে ভাবতে হবে যে এখানে আমরা হাইব্রিডেশনটা বের করবো কিভাবে, অর্থাৎ জেডটা কিভাবে বের করবো। এখানে মেনলি তোমাদের সিগমা বন্ধনের উপর নির্ভর হবে, কোনটা, সিগমা বন্ড, আর একটা হলো লোন পেয়ারের উপর, সিগমা বন্ড আর একটা কি হলো, লোন পেয়ার, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? তো সিগমা বন্ড আর একটা লোন পেয়ারের উপর তোমাকে নির্ধারণ করে তোমাকে এই জিনিসটা বের করতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট যৌগটিতে এসপি সংখ্যা কার্বন সংখ্যা সেটা বের করতে হবে, তাহলে কার্বনকে যদি এভাবে লিখি, প্রথম কার্বনটাকে এই যে হাইড্রোজেন এরকম খুলে লিখলাম, ডবল বন্ড কার্বন, ডবল বন্ড কার্বন, একটা হাইড্রোজেন এদিকে, কার্বন হাইড্রোজেন, কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন, কার্বন ট্রিপল বন্ড কার্বন হাইড্রোজেন। আচ্ছা, প্রথম কার্বনের দিকে দেখো, কার্বন দিয়ে দেখো, এদিকে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, তাহলে কয়টা সিগমা, তিনটে। এদিকে দেখো, এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা, দুটো সিগমা। এখানে দেখো, এদিকে একটা সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা, কয়টা সিগমা, তিনটে সিগমা। এই কার্বনকে দেখো, 1 2 3 4, চারটে সিগমা, ঠিক আছে। এই কার্বনকে দেখো, একটা সিগমা হয় প্রত্যেকটা বন্ডে, আমরা জানি অল সিগমা, সিগমা এস দিয়ে সিঙ্গেল, তোমাদের মতো সিঙ্গেল, সিগমা সবসময় সিঙ্গেলে থাকে, এক বন্ড হোক, এক বন্ডে তো সিগমাই থাকবে, ডাবল বন্ডে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ডে একটা সিগমা দুটো পাই, তাহলে এখানে একটা সিগমা আছে, তাহলে এটা হলো দুটো সিগমা। এই কার্বনকে দেখো, এখানে আছে দুটো সিগমা, এই কার্বনকে দেখো, এখানেও রয়েছে দুটো সিগমা, আমাকে বানাতো এসপি, তো এসপির জন্য লাগবে হলো দুটো সিগমা, তো দুটো সিগমা আমি পাচ্ছি হলো 4 জায়গায়, তাহলে উত্তর হবে 4 আমাদের, ঠিক না? নেক্সট বলছে কোনটি পরাচুম্বকীয়, তো পরাচুম্বকীয় জানার জন্য, নয়, আচ্ছা নয় 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 নয়, আচ্ছা, আচ্ছা পরাচুম্বকীয় জানার জন্য একটু আগে বলে দিই যে প্যারাম্যাগনেটিক বলতে কি বোঝায়। প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক বলতে বোঝায় তাদের কি থাকবে, অযুগ্ম ইলেকট্রন থাকবে, কি থাকবে, অযুগ্ম ইলেকট্রন থাকবে। আর ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক কি, যুগ্ম ইলেকট্রন থাকবে, ডায়া, এটা বুঝতেই পারতো যে ডায়া মানে দুজনে, এরকম একটা ব্যাপার, মানে যুগ্ম ইলেকট্রন থাকবে, মানে এক কথায় যুগ্ম ইলেকট্রন বের করতে হবে, মানে প্যারাম্যাগনেটিক নয়, সেই জিনিসটা বের করতে হবে। এবার আমি যদি O2 2 মাইনাসের দিকে দেখি, O2 2 মাইনাস, হ্যাঁ কি না, অক্সিজেন রয়েছে 16 ইলেকট্রন, আর দুটা ইলেকট্রন অ্যাড হলো, তাহলে কত হলো, কত হলো বলো, 18 হয়ে গেল, হ্যাঁ কি না? অর্থাৎ এখানে 18 ইলেকট্রন, মানে সর্বোচ্চ ইলেকট্রন যত তত থাকার কথা 18, আর 18 তো বুঝতেই পারতো যেটা আর কি হচ্ছে না, তো ডায়াম্যাগনেটিক হয়ে গেল, সবগুলো ইলেকট্রন দুই দুই ভাবে পেয়ার হয়ে গেল, তাহলে বুঝতে পারতো যে এটা O2 2 মাইনাস হয়ে গেল, তাই কি না? তাই কি না বেটা? এবার তোমার যদি মনে হয় যে না আমি এভাবে শিখবো না, তাহলে সেক্ষেত্রে আর কিভাবে করা যায়, তাহলে তোমাকে কি হয়, এর ইলেকট্রন বিন্যাস জানতে হবে, তাই না? সিগমা 1s, সিগমা 2s, তাই কি না,
সিগমা 1 এ সিগমা 1 স্টার, সিগমা 1 স্টার, সিগমা 2 এস, সিগমা 2 এস স্টার, তাই না? তারপর পাই টু পি এক্স সমান সমান পাই টু পি ওয়াই, তারপর হলো সিগমা টু পি জেড। এই সমস্ত জিনিস তোমাকে লিখতে হবে। তারপর ধরো নাইট্রোজেনের জন্য করি, নাইট্রোজেন 7 গুণ 14, 14 আর একটা এক চলে গেল, তাহলে হয়ে গেল তোমার 13। 13 এর জন্য যদি বের করো 2 2 2 2 2 1 2 3 4 5, 5 দুগুণ 10, 2 1। অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তার মানে এটা হলো প্যারা ম্যাগনেটিক। এই যে অযুগ্ম ইলেকট্রন আছে তো একটাতে, প্যারাম্যাগনেটিক হলো। এবার প্যারাম্যাগনেটিক হওয়া যাবে না, তার মানে যুগ্ম থাকতে হবে। তো এটাই আর কি, O2 মাইনাস 18টাতে, মানে প্রত্যেকটাতেই দুটো দুটো করে, এই দুটো দুটো করে ফিল আপ হবে, দুটো দুটো করে কি হবে, ফিল আপ হবে। তো সেই ক্ষেত্রে এরই মান আছে। তুমি আরেকটা ট্রিক আছে, আরেকটা টোটকা আছে, সেটা হলো তুমি বন্ড অর্ডার দিয়েও বের করতে পারো, ঠিক আছে? ওটা আমি ব্যাচে শিখে দেবো, বাট এখানে না, না এখানেও শেখাবো। কোনো যদি কেউ বলে শিখতে চাও তাহলে বলো কমেন্ট, আমি জানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। নেক্সট 10 নাম্বার পেজ, 19 নাম্বার কোশ্চেন। বাপরে এত দেরি লাগতেছে। দেখো 19 নাম্বার কোশ্চেনে বলেছে প্রত্যেকেই আইসো ইলেকট্রনিক, মানে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে। আইসো ইলেকট্রন মানে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে। আর চতুস্থলকীয় মানে বুঝতেই পারতেছো, ভালো কথা। আর এগুলি প্রত্যেকেই ত্রিকোণীয় সমতলীয়, তাই কি না? তাহলে দেখতে হবে ধরো CH4 কার্বন রয়েছে তোমার হলো 6, আর হাইড্রোজেনের 4টে ইলেকট্রন, তাহলে হলো 10টি ইলেকট্রন। আচ্ছা, তারপর একটা দেখি NH4+, তাহলে নাইট্রোজেন হয়েছে তোমার 7, হাইড্রোজেনের 4 আর +1, তাহলে +1 এর জন্য আমরা কি করি -1, তো সেক্ষেত্রে 10টা ইলেকট্রন। আচ্ছা, এটা মানে +1 মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, তো সেক্ষেত্রে এবার আসি BH4-, একটা ইলেকট্রন অ্যাড হবে। তো বোরনের জন্য আছে 5, তারপর আছে হাইড্রোজেন 4, আর একটা ইলেকট্রন অ্যাড হবে, মাইনাস করেছে, তাহলে হয়ে গেল 3। হ্যাঁ, প্রত্যেকটাই আইসো ইলেকট্রনিক, প্রত্যেকটাই আইসো ইলেকট্রনিক। আর যেহেতু 10 বেরিয়েছে, তাই ইলেকট্রনিক যে স্পিসিস একই হয়, তাহলে এদের গঠনটাও কি হবে, সেম হবে, ঠিক না? তাহলে এরা কি হবে, কি বলবো এটাকে, আরে চতুস্থলকীয়। এবার প্রত্যেকটা দিকে যায়। CH4 এর এরা হলো ত্রিকোণীয় সমতুল্য, তাই নাকি? আচ্ছা, দেখতে হবে তাহলে CH4, আরে CH4 ত্রিকোণীয় সমতুল্য, হ্যাঁ, এটা হলো চতুস্থলকীয় হয়। কেমন হয়? চতুস্থলকীয়। প্রথমটা দেখেই তো বোঝা যাচ্ছে এটা চতুস্থলকীয়, ত্রিকোণীয় সমতলে হবে না। ত্রিকোণীয় সমতলে হওয়ার জন্য কি হতে হবে, লোন পেয়ার থাকতে লাগবে, কার্বন তো লোন পেয়ারই নাই। অর্থাৎ দ্বিতীয়টা ভুল, প্রথমটা সঠিক। তাহলে উত্তর হবে বিবৃতি 1 সত্য, বাট বিবৃতি 2 মিথ্যা। নেক্সট, রম্বোহেড্রাল। এই তো ভাই রম্বোহেড্রাল, আমি বলেছিলাম যে এই টাইপের কোশ্চেন তোমাদের দিবে, তাই না? রম্বোহেড্রালে কি হয়, এদের যে কি বলে কিনারাগুলা কি হয়, প্রত্যেকটা সমান হবে। এই ভাই উত্তর তো একই মিলে গেল। আচ্ছা, রম্বোহেড্রালের কিনারগুলো সেম হয়, বাট এদের যে কি বলবো আন্ত অক্ষীয় কোণ, আন্ত অক্ষীয় যে কোণগুলো, ওটা 90 ডিগ্রি হয় না। অর্থাৎ আলফা, বিটা এবং গামা নট 90 ডিগ্রি। তো এটার একটাই অপশন, ঠিক আছে। নেক্সট বলছে একটি বিসিসি কোষের কণার সবর্গাঙ্গ সংখ্যা, কোঅর্ডিনেশন সংখ্যা বুঝেছিলা, যে একটা ক্যাটায়ন তার চারপাশে মোট কয়টা অ্যানায়নকে রাখতে পারে, হ্যাঁ কি না? বিসিসি ক্লাস, ঠিক আছে, মানে বডি বডি সেন্টার কিউবিক ক্লাস এর কয়টা সবর্গাঙ্গ সংখ্যা হতে পারে? কয়টি হতে পারে? 8টি। অনেকদিন পর বাংলা লিখলাম। কয়টা? 8টি হতে পারে। বিসিসি ক্লাস তার আশেপাশে একটা কণা, বিসিসি ক্লাসের একটি কণা তার আশেপাশে মোট 8টা কণাকে রাখতে পারে। কয়টা? মোট 8টি কণাকে রাখতে পারে। বুঝতে পারলাম? কারণ কারণ কথাটা হলো এই কেন্দ্রীয় কণাটি ঘনকের একদম কোণার মাঝখানে রয়েছে, তার সাথে লেগে থাকবে, স্পর্শ করেও থাকবে, ঠিক না? ঠিক আবার বডি সেন্টারেও থাকবে, তো সেক্ষেত্রে 8 হবে। নেক্সট, প্যাকিং দক্ষতা। এবার প্রত্যেকটা প্যাকিং দক্ষতা ইয়াদ রাখতে লাগবে। এই সরলের জন্য সব থেকে কম হবে, সরলের জন্য কম হবে 52.4%, ঠিক আছে। আর সব থেকে বেশি কার হয় বলতে পারো, সব থেকে বেশি কার হয়? সব থেকে বেশি হয় তোমার পৃষ্ঠকেন্দ্রের। কার? পৃষ্ঠকেন্দ্রের। তাহলে 74%। এইভাবেও বের করতে পারি, মানে আমার তো দেখি দুটাই মনে ছিল, 74%, 52.4, 68টা ভুলে গিয়েছিলাম, তাও আর কি দেখো মিলে গেল, তাই কি না? তোমাদের কিন্তু এটা মনে রাখতে A=2r, তাই না? তাহলে 4r=a√2, দেন আবার 4r=a√3। এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলোও রাখতে লাগবে। এতে নিউমেরিক্যালস দিতে পারে, বুঝতে পারলা? নিউমেরিক্যালস দিতে পারে। নেক্সট, উচ্চ চাপে 1 মোল আদর্শ গ্যাসের ভ্যান্ডার ওয়ালসের ইকুয়েশন কি? আমরা দেখো ভ্যান্ডার ওয়ালসের ইকুয়েশন কি হয়, P+n²a/v², v - nb = nrt।
এবার বলেছে 1 মোল, তাহলে এন এর জায়গায় কত বসাবো? 1, তাহলে উত্তর হবে A/V², ভি মাইনাস ভি সমান সমান 8টি। তো সেক্ষেত্রে অপশন, হ্যাঁ এটাই হবে। চলো নেক্সট। নিম্নোক্ত তরলের মধ্যে কোনটি সোডিয়াম সংরক্ষিত থাকে? হ্যাঁ, সোডিয়াম হলো অত্যন্ত রিয়াক্টিভ এলিমেন্ট, হয় জলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হলো মানে ব্লাস্ট করে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, তাই না? এ ক্ষার। এবার কথা হলো এর হাত থেকে রক্ষা করার জন্য একে কেরোসিন তেলে রাখা হয়। এটা তো তোমাদের মনে দাগিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে, তাই না? নাকি না? কার মধ্যে? কেরোসিন তেলে রাখা। এবার কথা হলো কেন, তার একটা ব্যাপারটা আমি তোদের একটু বলে দিই। কেরোসিনটা হলো এক ধরনের অধ্রুবীয় অধ্রুবীয় হাইড্রোকার্বন তরল, অধ্রুবীয় হাইড্রোকার্বন তরল। কি তরল? অধ্রুবীয় হাইড্রোকার্বন তরল, যার মধ্যে এক কথায়, যার মধ্যে কি থাকে না, যার মধ্যে অক্সিজেন বা আর্দ্রতা থাকে না। না অক্সিজেন থাকবে বা আর্দ্রতা থাকে না। আর অক্সিজেন আর্দ্রতা থাকলে তো সমস্যা রে, রিয়াক্ট করে দেবে, ব্লাস্ট হয়ে যাবে। তার জন্যই রিয়াকশন, তার জন্যই তো আর কি কি বলো, সোডিয়াম বিক্রিয়া মানে রিয়াক্ট করে না এদের সাথে। তো তার জন্যই আমরা কেরোসিন নিই। ঠিক আছে, এবার তোদের প্রশ্ন, লিথিয়ামকে কার মধ্যে মুড়ে রাখা হয়? লিথিয়ামকে কার মধ্যে স্টোর করে রাখা হয়? জানাবা, যদি জেনে থাকো অবশ্যই জানাবা। নেক্সট, নিচের কোন অক্সাইডটি সবচেয়ে বেশি ক্ষারীয় প্রকৃতির? ক্ষারীয়, আমরা জানি, দেখো আমি বলে দিয়েছিলাম যে বেরিলিয়াম এই ধরনের একটা হলো অ্যামফোটেরিক টাইপের, বেরিলিয়াম হলো অ্যামফোটেরিক টাইপের বিহেভ করে, বুঝতে পারলা? মানে কি বলবো, যে 2 নম্বর যে গ্রুপটা আছে না, বেটা মাঙ্গেকার শ্বশুরবাবু রে, তো সব সব থেকে না না উত্তর না, আমি বলে দিচ্ছি। বেরিলিয়াম, বেরিলিয়াম অক্সাইডটা এটা হলো অ্যামফোটেরিক মানে উভধর্মী টাইপের, উভধর্মী, অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, তাই কি না? উভধর্মী টাইপের। এবার বিষয়টা সেটা না, বিষয়টা তোমাকে বলেছে ক্ষারীয় প্রকৃতির, তাই কি না? ক্ষারীয় প্রকৃতি, সব থেকে ক্ষারীয় প্রকৃতি কি হয়? দেখো, এরা হলো প্রত্যেকটা হলো ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আমরা জানি যে এদের যে ধর্মটা, ধাতব ধর্ম, মানে সব থেকে বেশি কোথায় হয়? ধাতব ধর্ম সব থেকে বেশি সর্বোচ্চ, এবং সেই ধাতব ধর্ম যাদের সর্বোচ্চ হয়, একটা লেখা লিখে দিই, মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার যার বেশি হবে তার ক্ষারকীয় চরিত্র সব থেকে বেশি হবে, ক্ষারকীয় চরিত্রটাও সব থেকে বেশি হবে। আর মেটালিক ক্যারেক্টার মানে বলতে কি বুঝি? যাদের মধ্যে ফ্রি ইলেকট্রনস বেশি আছে, তাই না? ফ্রি ইলেকট্রনস বেশি রয়েছে, তাই কি না? আর গ্রুপ বরাবর যদি নিচের দিকে যায় মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পায়, তার মানে ওদের ফ্রি ইলেকট্রনস একটু বেশি হয়ে যায়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে গ্রুপের নিচের দিকে যা আছে তারা সব থেকে বেশি ক্ষারকীয়। তাহলে আমরা যদি এদিকে বেটা মাঙ্গে কার শ্বশুর বাপ রোয়, তো সেক্ষেত্রে বেরিয়াম সব থেকে নিচের দিকে আছে, তাহলে উত্তর হবে বেরিয়াম অক্সাইডটা সব থেকে বেশি ক্ষারকীয়। নেক্সট, কার্বনেটগুলির স্থায়িত্বের ক্রম চেয়েছে, তাই কি না? কার্বনেটগুলি কি চেয়েছে? স্থায়িত্বের ক্রম। আচ্ছা ভালো কথা, তো স্থায়িত্ব, স্টেবিলিটি, স্যাটেবিলিটি, তাই না? আচ্ছা, স্থায়িত্ব মেনলি নির্ভর করে কার উপর বলো তো? আচ্ছা, তার আগে তোমাদের এটা জানার আগে এই জিনিসটা তোমাদের একটু জানিয়ে রাখি। হ্যাঁ, সেটা হলো ফাজানের সূত্র, বিজ্ঞানী ফাজান্স। তো ফাজান্স ল জানো তো? ফাজান্স ল মেনলি পোলারাইজেশন পাওয়ারের উপর একটা বক্তৃতা দিয়েছিলেন। তিনি বক্তৃতা না, আমাদের বুঝিয়েছেন, দ্য স্মলার দ্য ক্যাটায়ন, স্মলার দি ক্যাটায়ন, লার্জার দি অ্যানায়ন। মানে যে ক্যাটায়নের আকার স্মল হবে আর যে অ্যানায়নের আকার লার্জ হবে তার পোলারাইজিং পাওয়ারটা বেশি। পোলারাইজিং পাওয়ারটা মানে বুঝো তো, একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে, তাই কি না? এবার পজিটিভ কি করবে? এই নেগেটিভ চার্জকে নিজের দিকে এরকম সামায় নিবে, তাই কি না? এই যে যে আকৃতির বিকৃতি হচ্ছে, এই যে আকৃতির বিকৃতি, কার আকৃতির বিকৃতি ঘটতেছে, এটাকে বলা হয় পোলারাইজেশন। এই পোলারাইজেশন পাওয়ারটার ফলে কোন ধর্ম আসে জানো? কোভ্যালেন্ট ক্যারেক্টার আসে। কি আসে? কোভ্যালেন্ট ক্যারেক্টার। আর কারা করতে পারে বলে ওটাই বলেছে, সূত্রটা ছিল চার্জ বাই রেডিয়াসের ইকুয়েশন, চার্জ বাই রেডিয়াস। যার যত চার্জ বেশি তার ফাই বেশি, তার পোলারাইজেশন পাওয়ার বেশি, আর তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। যার যত রেডিয়াস কম তার ফাই বেশি, তার ফাই বেশি হলে তার আয়নিক পটেনশিয়াল বেশি, তার পোলারাইজিং পাওয়ার বেশি, তার আকৃতির বিকৃতি করতে ভালো পারবে, সে কোভ্যালেন্ট ক্যারেক্টার দ্রুত পাবে। আচ্ছা, এটার সাথে কি সম্পর্ক? এটার সাথে কি সম্পর্ক আছে? সম্পর্ক কেন থাকবে না? সম্পর্কটা হলো এখানে, দেখো, কার্বনেটগুলির মধ্যে এই যে Mg2+ যে রয়েছে, Mg2+, ঠিক আছে, এই যে Mg2+ এর ক্যাটায়ন, এই যে ক্যাটায়নের আকারটা, সাইজটা অন্যান্যদের তুলনায় ছোট। এবার সাইজ যদি কম হয় তাহলে এর পোলারাইজেশন পাওয়ার বেশি, পোলারাইজেশন
পাওয়ারটা বেশি, পোলারাইজেশন পাওয়ার বেশি মতলব, পোলারাইজেশন পাওয়ার মতলব বেশি মতলব তার মানে নেগেটিভ আয়নকে তীব্রভাবে নিচের দিকে আকর্ষণ করবে, অর্থাৎ কার্বনেট আয়নকে, এটাই তো নেগেটিভ আয়ন, তাই না, নিচের দিকে আকর্ষণ করবে, তার আকৃতি বিকৃতি করানোর চেষ্টা করবে। তাহলে এদের মধ্যে কোন ক্যারেক্টার আসবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার। কি ক্যারেক্টার? কোভ্যালেন্ট ক্যারেক্টার। তাহলে যদি কোভ্যালেন্ট ক্যারেক্টার আসে তাহলে ব্যাপারটা কি, এর মধ্যে যদি আমি তাপ দিই, মানে হিট দিয়ে, এটাকে তাপ বোঝানোর জন্য আমরা ইউজ করি ছোট হাতের ডেল, তাহলে এটা কি হবে, সহজে ভেঙে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে কি হয়ে যাবে, ভেঙে যাবে, হ্যাঁ কি না, সেটাতে বলে, হ্যাঁ কি না। তো ব্যাপারটা হলো যদি তাহলে আমি আকারটা বড় রাখি, কার, ক্যাটায়নের, ক্যাটায়নের আকারটা যদি বড় রাখি, তাহলে কি হবে, পোলারাইজেশন পাওয়ারটা কি হয়ে যাবে, মানে ফাইটা কি হয়ে যাবে, কমে যাবে। পোলারাইজেশন পাওয়ার যদি কমে যায় তাহলে ওদের মধ্যে কোন ক্যারেক্টার আসবে, আয়নিক ক্যারেক্টার। আর আয়নিক ক্যারেক্টার যদি আসে স্থিরতার দিকে আকর্ষণ বলের মাধ্যমে, তারা তাপীয় স্থায়িত্ব গেইন করে নেবে, মানে তাপ দিলেও ভাঙবে না, তাপ দিলেও ভাঙবে না, আর ওটাই তো আমরা চাচ্ছি। আর ওটাই তো কোশ্চেন, যে তাপীয় স্থায়িত্ব দিলেও ভাঙবে না, তাহলে সেই ক্ষেত্রে তাপীয় স্থায়িত্ব যদি ভাঙে না, তাহলে উত্তরটা কি আসলো, নিচের দিকে যারা, তারা তাপ দিলেও ভাঙে না, নিচের দিকে যারা আছে তারা তাপ দিলেও ভাঙে না। ম্যাগনেসিয়াম তো একটু তাড়াতাড়ি ভাঙবে, তাই না, তাহলে আমরা দুটো অপশনে পাচ্ছি, কিন্তু নিচের দিকে কি আছে, বেরিয়াম আছে, তাই না, তাহলে উত্তর হলো বি। আশা করি বুঝতে পারলাম, না বুঝতে পারলে বলো, কারণ সবার দ্বারা সব ঘরে আর কি সব ঘর পছন্দ না, তাই না, হ্যাঁ কি না। ধরো আমি একটা ঘর বানালাম, আরেকজন ধরো আরো সুন্দর ঘর বানালো, তার সাথে আবার গাছ আছে সুন্দর, তুমি এই বাড়িতে গেলা, এর বাড়ি পছন্দ হচ্ছে, আমার নাও পছন্দ হতে পারে। ঠিক তেমনি বোঝার একটা বিষয় আছে, আমার কাছে না বুঝতে পারো, অন্য টিচারের কাছে বুঝতে পারো। এই বিষয়ে মানে এটা নয় যে আমি খারাপ, আমি খারাপ না ভাই, আই এম দ্য বেস্ট। আমাকে তো ওটাই ভাবতে লাগবে না, মানুষ তো এখন দুর্নাম করতে অভ্যস্ত, তাই না, তো না হয় আমি নিজে নিজে সুনাম করলাম। আচ্ছা, অত ওভার কনফিডেন্স ভালো না। এবার কথা হলো মিল্ক অফ ম্যাগনেসিয়া কি, মিল্ক অফ ম্যাগনেসিয়া। দেখো মিল্ক অফ ম্যাগনেসিয়া আমরা সেই ক্লাস 11, সরি 11 তো না, 11 পড়ি, ক্লাস 11 আবার ক্লাস 9 থেকে পড়ে আসতেছি। কি মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনকে আমরা কি বলি, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, ঠিক আছে। এরা কেন, কারণ এরা হলো জলে, জলে না, জল জল, পানি, ওয়াটার, জলে অত্যন্ত কম, অত্যন্ত কম দ্রবণীয়, মানে দ্রবণীয় অর্থাৎ দ্রবীভূত হতে চায় না, এবং একটু মৃদু ক্ষার টাইপের, কি টাইপের, মৃদু ক্ষার টাইপের। আবার এটার কিন্তু আবার কাজও রয়েছে, কিন্তু কথাটা হলো একে আবার মিল্ক অফ ম্যাগনেসিয়া নাম দেওয়া হলো, বাপ রে বাপ, মিল্ক অফ ম্যাগনেসিয়া কেন নাম দেওয়া হলো, তো একে যদি এই জলে যদি অল্প পরিমাণ, মানে এই জলের মধ্যে যদি অল্প পরিমাণ এমজিওইচ ভোল্টু দিয়ে দেওয়া হয়, মানে মিল্ক অফ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড, তো কি হয় বলো তো, এক ধরনের প্রলম্বন, সলিউশন তিন প্রকার হয়, প্রকৃত সলিউশন, কোলিডি এবং সাসপেনশন, মানে প্রলম্বন টাইপের, মানে এখানে একটা প্রলম্বন তৈরি হয়, প্রলম্বন তৈরি হয়, বুঝতে পারলা, প্রলম্বন তৈরি হয়, যা দেখতে প্রায় ওই যে সাদা দুধের মতো দেখতে, তার জন্য একে বাণিজ্যিকভাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়, এমজি হয়েছে, ঠিক আছে, সেটা বুঝতে পারলাম। নেক্সট 28, আম্লিক এবং ক্ষারীয় মাধ্যমে HO2 জারক মাধ্যম হিসেবে কাজ করে, আচ্ছা ঠিক আছে। তারপর 298 কেলভিন উষ্ণতায় এর ঘনত্ব ডিটির তুলনায় একটু কম হয়, আচ্ছা চলো এটা বুঝতে হবে। H2O2 এটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড, এটা এক প্রকার শক্তিশালী জারক পদার্থ, এটি এক প্রকার শক্তিশালী জারক পদার্থ, বুঝলা পদার্থ, এরা শক্তিশালী এক প্রকার জারক পদার্থ, বুঝতে পারলা, কেন, ওটা আগে বলি। এরা হলো আম্লিক মাধ্যমে বিক্রিয়া করে, মানে অ্যাসিডিক মাধ্যমে রিয়াকশন করতে পারে, আবার বেসিক মাধ্যমেও রিয়াকশন করতে পারে, বুঝতে পারলা, দ্বিমুখী চরিত্র টাইপের, বুঝতে পারলা, অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করে এবং কি বলে বেসিক মাধ্যমে কাজ করবে। আর এই বেসিক মাধ্যমে যারা কাজ করবে এটা হলো তীব্র জারণ করবে, কি তীব্র জারণ করে, তীব্র জারণ বিক্রিয়া দেখায়, দুটাতেই দেখায়, দুটাতেই দেখাবে। এবার কতটা হলো, যখন 298 কেলভিন উষ্ণতা হয়, এই H2O2, এই H2O2 ঘনত্বটা, H2O2 ঘনত্ব হয় তোমার সম্ভবত, আমার মনে পড়তেছে না, আমি বলছিলাম 12, 12, 112, হ্যাঁ 144, অর্থাৎ 1.44, 1.44 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্ব, স্বাভাবিক ঘনত্বের একক এটা। আর ডিউটোরিয়ামেরটা হয় ওই যে 121 বা এরকম কিছু, 121 বা 20, মানে খুব কম হয়, তাহলে এদের ঘনত্বটা খুব কম হয়, ঠিক আছে। তো এটা আর কি ডাটা বেস টাইপের ছিল। আর এটা ডাটা বলতে ওই ডাটা না যেটা খাওয়া হয়, ডাটা বলতে এটা জানা দরকার, ঠিক আছে। এটা আর কি তোমাদের পড়ায়নি ভাই, এটা আমি তো আসিনি এগুলো জিনিসে, তাও আমি করে দিচ্ছি কারণ এগিয়ে থাকতে হবে না।
আম্লিকতা বৃদ্ধির ক্রম জানতে চেয়েছে। যখন এগুলো কোশ্চেন থাকবে এরকম সার্কেল ডাউন করে নিবা যাতে সমস্যা হয়, ঠিক আছে? গোল তোমাদের ফিক্স থাকতে লাগবে। এবার আমরা জানি কি জানি, আমরা জানি যত গ্রুপ বরাবর উপর দিকে নিচের দিকে যাব ধাতব ধর্ম বৃদ্ধি পায়। একটু আগে করলাম, একটু আগে দেখলাম ধাতব ধর্ম বৃদ্ধি পায়। কি ধর্ম বৃদ্ধি পায়? ধাতব ধর্ম বৃদ্ধি পায়, তাই কি না? তাহলে ধাতুর আবার কোন ধর্ম রয়েছে? অক্সাইড নেচার। তার মানে অক্সাইড প্রকৃতি, যে অক্সাইড যে নেচারগুলো রয়েছে সেই অক্সাইড নেচার ক্ষারীয় চরিত্রটা বৃদ্ধি পায়। কি চরিত্র? ক্ষারকীয় চরিত্রটা বৃদ্ধি পায়, ঠিক না? আবার আমরা জানি যত উপর দিক থেকে নিচের দিকে যাব অধাতব চরিত্র উল্টা না, অধাতব যে চরিত্র বা অজাত চরিত্র কি হবে? হ্রাস পাবে। যেহেতু ধাতব চরিত্র বৃদ্ধি পায় তাহলে অধাতব চরিত্র হ্রাস পাবে। আর অধাতব চরিত্র যদি হ্রাস পায়, আর মেনলি অধাতুরা মেনলি কি হয় জানো? অধাতুরা মেনলি আম্লিক হয়। অধাতুরা মেনলি কি হয়? আম্লিক হয়। আচ্ছা, আমার টপিক থেকে হেঁটে যাচ্ছি কি? না না, হাঁটেনি। তো বিষয়টা হলো যত আমরা উপর দিকে নিচের দিকে যাবো ক্ষারকীয়তা বৃদ্ধি পায়, আম্লিকতা হ্রাস পায়, তাই না বেটা? তাহলে বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হলো আম্লিকতার ক্রম কি হবে? তাহলে উপরে যারা থাকবে সে বেশি আম্লিক, তাই না? অর্থাৎ বাবা এলো গাড়ি নিয়ে, তাই না? বাবা এলো গাড়ি নিয়ে, আবার তার মধ্যে অ্যালুমিনিয়াম যে অক্সাইডটা তৈরি করে ওটা আবার উভধর্মী হয়। এটা জানো কি জানো না? হ্যাঁ, অ্যালুমিনিয়াম যে অক্সাইডটা গঠন করে অর্থাৎ Al2O3, আমি বলেছিলাম উভধর্মী বেশিরভাগ সংকেতটা 23 টাইপের হয়, ঠিক আছে? তাই বলে ধরে নিও না যে 23 বলতে উভধর্মী। বেশিরভাগ দেখা যায় যে 23 টাইপের আর কি, মানে মেটাল অক্সাইড গুলো আর কি উভধর্মী নেচারের, তাই না? তাহলে উত্তর হলো, যেহেতু এই যে নিচে থেকে হ্রাস পাচ্ছে তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তাহলে উত্তর বি। ওই, আরে বেটা এটা তো আবার ঝামেলা, এখানে তো কোশ্চেনই নাই। বলছে দুই হাইড্রোজেন ধাতু কেন্দ্রিক বন্ধনী, এটা আবার কি ধরনের কোশ্চেন? হ্যাঁ, মানে ডাইবোরিন টাইপের কি কোশ্চেন মনে হচ্ছে? মানে তাই তো হয়, ডাইবোরেন টাইপের কিছু হয়তো, হয়তো বই চিত্র দিয়ে হয়তো কিছু করে দেওয়া আছে, চিত্র টাইপের কিছু হয়তো দেওয়া আছে, মানে স্ট্রাকচার দিয়েছে, বুঝতে পারলা? স্ট্রাকচার টাইপের হয়তো কিছু দিয়েছে। ডাইবোরেন B2H6, এটাকে ভাঙলে আমরা পাই বোরেন, অর্থাৎ BH3। কি পাই? এই ভাই আবার কি হচ্ছে এগুলো? B2H6 এটাকে ডাইবোরেন বলে, এটাকে আমরা ভাঙলে পাই হলো BH3, অর্থাৎ বোরেন পাই। কি পাই? বোরেন। এই বোরেনটা আরেকটা বোরেনের সাথে ডাইমার গঠন করে। কি গঠন করে? ডাইমার। তো জিনিসটা কেমন দেখতে হয়? এমন দেখতে হয়। এটাকে বলে বানানা বন্ড ফর্মেশনে বলে। দুটা সেন্টার, ঠিক আছে? দুটো সেন্টার আছে, তাহলে এক্ষেত্রে আমাদের থ্রি সেন্টার টু, ও সরি, তিনটে সেন্টার, থ্রি সেন্টার টু ইলেকট্রন সিস্টেম। আচ্ছা আচ্ছা, याद आया बेटा। थ्री सेंटर टू इलेक्ट्रन सिस्टम, এটা বানানা বন্ড। থ্রি সেন্টার টু ইলেকট্রন সিস্টেম, বুঝতে পারলা? এটা হলো থ্রি সেন্টার টু ইলেকট্রন সিস্টেম। এটা করিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে এক কথায় লিখতে পারি যে দুই সেতু হাইড্রোজেন বিশিষ্ট তিন কেন্দ্রিক, মানে স্ট্রাকচারটা এমন হবে। তারপর আচ্ছা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ট্রাই হাইড্রোক্সাইডের জিলেটিনীয় সাদা অদক্ষেপ HCl এবং গাঢ় কি বলে ইনি হচ্ছে দ্রাব্য। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উভধর্মী প্রকৃতির হয়। হ্যাঁ, এটা একটু আগেই বললাম, অ্যালুমিনিয়ামকে উভধর্মী অক্সাইড গঠন করে, উভধর্মী অক্সাইড গঠন করে। এবার কথা হলো উভধর্মী অক্সাইড গঠন মানে কি? উভধর্মী মানে কি? এটা হলো অ্যাসিডের সাথেও রিয়াকশন করবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বেসের সাথেও রিয়াকশন করবে, যার কারণে উৎপন্ন করে লবণ আর জল, অর্থাৎ সল্ট আর ওয়াটার উৎপন্ন করবে, হ্যাঁ কি না? হ্যাঁ, তো দেখতে পাচ্ছি যেখানে অ্যাসিডও আছে, ক্ষারও আছে, তাহলে তো সঠিকই। লবণ আর জলের ব্যাপারটা তো আছে, মানে লবণ আর জলের সাথে রিয়াকশন উৎপন্ন হয়, হ্যাঁ তাহলে সঠিক। নেক্সট, CH3 2 SiCl2 এর আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হতে পারে? আদ্র বিশ্লেষণ মানে বুঝতে পারতেছো? H2O দ্বারা অ্যাটাক। আর আদ্র বিশ্লেষণ তাদেরই হয় যাদের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। আমি এটা আগের একটা লেকচারে হয়তো তোমাদের এই কোশ্চেনটা ছিল। ভ্যাকেন্ট ডি অরবিটাল যাদের থাকবে তারাই হলো আদ্র বিশ্লেষিত হতে পারে। তো সেক্ষেত্রে তার মানে ভ্যাকেন্ট ডি অরবিটাল মানে সিএল এর জায়গায় শুধুমাত্র কে এন্টার হবে? ওইচ মাইনাস এন্টার হবে। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? না 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 না, এখানে এত সোজা না। এটা সিলিকনের ট্রাইপেপটাইডে রয়েছে তো। তো বিষয়টা হলো আদ্র বিশ্লেষণ বলছে, দুটি ক্লোরিন পরমাণু, হ্যাঁ প্রথমে তো এটাই হবে। দেখো, প্রথমে যখন আদ্র বিশ্লেষণ হবে SI ক্লোরিনের জায়গায় মানে প্রতিস্থাপন হবে, দুটো ক্লোরিন যাবে, দুটো উইচ আসবে, তাহলে চলে আসলো এটা। আর এই দুটো সিএল হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে মানে জলের দুই অনু HCl তৈরি করে নেবে। এবার এটা এটা এখানে সমাপ্ত থাকবে না, ঠিক আছে? এটা খুব অস্থায়ী টাইপের হয় যৌগ, এটা টাইপের আনস্টেবল এক ধরনের কম্পাউন্ড।
এরা পরস্পরের মধ্যে বিক্রিয়া করবে, পরস্পরের মধ্যে বিক্রিয়া করে সিলক্সেন সিলক্সেন টাইপের এক ধরনের বন্ড ফর্মেশন করবে, মানে এসআই ও এসআই কে সিলক্সেন বন্ড বলে, এসআইও বন্ড এসআই কে সিলক্সেন বন্ড বলে, মানে এক ধরনের পলিমারেশন বিক্রিয়া করবে। তাহলে বলতে পারি সাধারণ বলতে পলিমারেশন করবে, কি করবে, কন্ডেনসেশনাল পলিমারেশন করবে, মানে একে অপরের সাথে যুক্ত হয়ে ঘনীভূতকরণ। একটু আগে যে বললাম মনোমার প্লাস মনোমার ডাইমার, ঠিক তেমনি এখানে একটা যোগ আরেকটা যোগের সাথে যুক্ত হতে 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 কি হবে, এক ধরনের পলিমার মানে পলিমার তৈরি করবে। আর পলিমার তৈরি করে সেটা উৎপন্ন আমাদের সিলিকন। ইয়েস ইয়েস ইয়েস, এই যে তাই সিলিকন উৎপন্ন হলো, ঠিক সিলিকনের চেন উৎপন্ন হবে। আর সিলিকনের চেনের উভয় পক্ষে কি থাকবে, দুটো অক্সিজেন থাকবে, এই যে দুটো অক্সিজেন, এই যে। আর এন সংখ্যক, এন সংখ্যক কেন, কারণ বলতে পারবো না কত সংখ্যক আর কি সিলক্সেন বন্ধন এবং পলিমারেশন হয়েছে। এই তো রৈখিক সিলিকন পলিমার তৈরি হবে বেটা। হ্যাঁ 32, ভালো কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন, রেড লেড। 33 নম্বর, রেড লেডের কি বলেছে, সংকেত চাইছে। আচ্ছা ভালো কথা, রেড লেড বলতে কি বোঝে জানো, রেড বললে সি নাম্বার, সি নাম্বারটা তো হচ্ছে না, হ্যাঁ পিভি 3, এটা তো হওয়ার সম্ভাবনা নেই। PB3O4, ইয়াকে আমরা কি বলি, রেড লেড বলি, কারণ PB3 কে যদি আমরা ভাঙি, PB3 কে যদি ভাঙি তাহলে পাবো হলো 2 লেড অক্সাইড এবং PbO2, এটা এইভাবে থাকে, দুই অণু হিসেবে থাকে, বুঝতে পারলা। এটা মেনলি কি হিসেবে কাজ করে জানো, মরিচা, মরিচা রোধী প্রাইমার ইউজ করি, প্রাইমার হিসেবে ব্যবহার করি, প্রাইমার মানে আগে কোনো জায়গার হাত থেকে যদি রক্ষা করার জন্য হয় তাহলে আমরা কি করি, মরিচের হাত থেকে আগে আগে প্রথমে একবার এটাকে পেন্ট করে নিই, এই প্রাইমারটা আগে কি করে নিই, ঠিক আছে। বা এটাকে আমার অনেক সময় সিঁদুরও বলে, সিঁদুরও বলে, সিঁদুর না সিন্দুর বলে, ঠিক আছে। এটা এক ধরনের লাল বা কমলা টাইপের যৌগ হয়, লাল কমলা টাইপের যৌগ হয়, সীসা থাকে এদের মধ্যে, সীসা বলতে লেড। তো ওটাই যতটুকু জানা দরকার ছিল বলে দিলাম। 34। আচ্ছা, কোল গ্যাস কিভাবে তৈরি হয়, সিনথেটিক গ্যাস, প্রডিউসার গ্যাস আর প্রাকৃতিক গ্যাস। কি গ্যাস, কোল গ্যাস, কি বলছে, কোল গ্যাস, সিনথেটিক গ্যাস, আর হলো তোমার হলো প্রাকৃতিক গ্যাস, তাই না। এবার দেখো কোল গ্যাস জিনিসটা কি, আমাদের রয়েছে কোল গ্যাস। কোল গ্যাসটা মেনলি হয়, কোল গ্যাসটা মেনলি তৈরি হয় তোমার হলো মিথেন থাকে, আর তার মধ্যে হলো কার্বন মনোক্সাইড থাকে, আর হাইড্রোজেনটা থাকে, এটা হলো কোল গ্যাস তৈরি। তাহলে একের কি হচ্ছে সি, তাহলে একের সি আমার দুটো অপশনে আছে, ভালো কথা। তাহলে আমি এরপর আমি চলে যাই হলো প্রডিউসার গ্যাস, মানে আমার যেটা মনে আছে সেটাই তো করাবো, তোমাদের যেটা মনে থাকবে, কারণ এটা আর কি যে তোমার পি ব্লকে থাকবে প্রডিউসার গ্যাস, ঠিক আছে। প্রডিউসার গ্যাস, এবার প্রডিউসার গ্যাসে কি থাকে, প্রডিউসার গ্যাসে নাইট্রোজেন থাকে। এবার এটা আমি জানি যে প্রডিউসার গ্যাসে কি থাকে, নাইট্রোজেন, তাহলে একটা অপশন আছে এটা। তাহলে অপশন হলো 3-এর ডি, 3-এর ডি, 3-এর ডি কোথায় আছে, 3-এর ডি কোথায় আছে, এখানে 3-এর ডি, তাহলে অপশন হবে 4-এর বি, মিথেন। এটা তো বোঝাই যাচ্ছিল প্রাকৃতিক গ্যাস, এটা দেখিনি অপশনটা, জি জি জি। আর সিনথেটিক গ্যাস হলো কার্বন আর হাইড্রোজেন, জি জি জি, ওটা দেখা উচিত ছিল, ওটা তাহলে আগে হয়ে যেত। নেক্সট আমাদের 35 নাম্বার লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেনটা কি, কার্বন ডাইঅক্সাইড যদি কার্বন মনোক্সাইডে রূপান্তরিত করতে হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে পাঠানো হয় উত্তপ্ত করায় কার মধ্য দিয়ে, মানে আমরা যদি যদি শুধুমাত্র শুধুমাত্র কার্বন অক্সাইড কার্বন মনোক্সাইডে কনভার্ট করতে চাই, তাহলে কার্বন ডাইঅক্সাইডের উপর কার উপর দিয়ে গ্যাস চালাতে হবে, আমাদের চালাতে হলে কার্বন, কোক, কোক চূর্ণের উপর দিয়ে যদি পাঠিয়ে দিই, কার উপর দিয়ে, কোক চূর্ণ, কার্বন ডাইঅক্সাইড মানে কোক চূর্ণ মানে সি দিয়ে পাঠিয়ে দিলাম, তাহলে দুই অণু কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, বুঝতে পারলা, কয় অণু উৎপন্ন হয়, দুই অণু কার্বন ডাইঅক্সাইড। ধন্যবাদ আনতে আজকের ক্লাসের জন্য, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পড়াশোনা করবে বেটা, হ্যাঁ ঠিক আছে।